অনেকক্ষণ হয়ে গেলা জীদনির জ্ঞান ফিরছে না। দিগন্ত রুমের এক কোণে দাঁড়িয়ে কাঁদছে। আর তুর্য পাগলের মতো হন্তদন্ত হয়ে জীদনির মুখে পানি ছিটিয়ে দিচ্ছে, মাথায় পানি দিচ্ছে, কিন্তু জ্ঞান ফিরছে। এবার আতঙ্কে পড়ে গেল তুর্য। কি হয়ে গেল এটা জীদনির সাথে? সব কিছু স্বপ্ন মনে হচ্ছে। তুর্য নিজেকে দোষ দিবে নাকি জিদনিকে দোষ দিবে ভেবে পায় না। তবে মনে মনে দিগন্তের উপর রাগ হচ্ছে। জিদনিকে আগেই পাহাড়িদের ব্যাপারে বলা হয়েছে, তবুও মেয়েটা পালিয়ে গেল। লাভ হলো কি এতে? ওর নিজেরই তো ক্ষতি হয়েছে। বেইমান একটা। ব্যাগ গুছিয়ে নে তাড়াতাড়ি, বাসায় যাব। জীদনির জ্ঞান ফিরছে না। এখানে ডাক্তার তার কোথায় পাব? কাপা কাপা কণ্ঠে কথাগুলো বলল তুর্য। চোখের কোনো জল জমে আছে। তুর্যের প্রশ্নের উত্তরে কিছু বলতে গিয়েও থেমে গেল দিগন্ত। হয়তো বলতে চেয়েছিল এভাবে হুট করে বাসায় যাবে এমন কিছু। দিগন্ত ব্যাগ গুছিয়ে নিল তাড়াতাড়ি। গাড়ির স্টেশন অনেক দূরে। আর বাবার কাছে ফোন দিয়ে গাড়ি পাঠাতে বললে অনেক সময় লাগবে গাড়ি আসতে। ৭-৫ না ভেবে জিদনিকে পাজা কোলে নিয়ে হাঁটতে শুরু করল তুর্য। এভাবে এখান থেকে ফিরে যেতে হবে ভাবতেও পারিনি তুর্য। বাবা মা কে কি বলবে? এত কষ্ট, চেষ্টা সব বৃথা। আপাতত এসব নিয়ে আর ভাবছে না তুর্য। জীদনির কথা ভাবতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। কাঁধে একটা বড়সড় সাইজের ব্যাগ নিয়ে তুর্যের সাথে তাল মিলিয়ে হাঁটার চেষ্টা করছে দিগন্ত। কিন্তু ব্যাগের ওজনে বাঁকা হয়ে যাচ্ছে দিগন্ত। বারবার হাঁপিয়ে যাচ্ছে। তার উপর তুর্য হাঁটছে না, যেন দৌড়াচ্ছে। ঘেমে একাকার হয়ে গেছে দুইজন। চারদিকে অন্ধকার হয়ে গেছে। এখনো পাহাড়ের রাস্তা পেরুতে পারেনি। এই পাহাড়ি এলাকায় এমনিতেই রিস্ক। তার উপর এখন আবার রাত হয়ে গেছে। চারদিকে ঝিঝি পোকার ডাক্তার, বাতাসের সনসন শব্দ পরিবেশটাকে আরও ভয়ঙ্কর করে তুলছে। একটা টর্চ লাইটও নেই। ফোনে চার্জ নেই। ক্রমশ চারদিকে ঘন আধার নামছে। এমন পরিস্থিতির শিকার হতে হবে ভাবতেও পারেনি তুর্য। অন্ধকারে হাঁটার পথে পায়ে কাটা বিঁধছে। হয়তো রক্তও ঝরছে। কিন্তু সেদিকে তুর্যের খেয়াল নেই। একটু দূরে আলো দেখা গেল। তুর্যের মুখে খানিকটা স্বস্তির হাসি ফুটল। গাড়িওয়ালাগুলো বুঝেছে যে ওরা বিপদে পড়েছে। তাই বেহিসেবে ভাড়া চাচ্ছে। এই গাড়িওয়ালাদের স্বভাব আর ভালো হলো না। যদি বুঝতে পারে কেউ বিপদে পড়েছে তাহলে তার কাছ থেকে যত বেশি ভাড়া আদায় করে পারা যায়। তুর্য ৭-৫ না ভেবে চট করে একটা গাড়ি ভাড়া করে নিল। পাশের গাড়িওয়ালাগুলো বলছে, শালার তো দেখছি প্রচুর টাকার গরম। দর কষাকষি পর্যন্ত করছে না। দিগন্ত চোখ লাল করে ওদের দিকে তাকাচ্ছে। বাসায় ফিরতে ফিরতে রাত অনেক বেজে যাবে। বাবা মা কে কি বলবে? সব কিছু ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে তুর্যের। গাড়ি চলতে শুরু করল কিন্তু জীদনির জ্ঞান ফিরল না। তুর্য জীদনির নাকের কাছে হাত দিয়ে দেখছে বারবার নিঃশ্বাস নিচ্ছে কিনা। নিঃশ্বাস তো নিচ্ছে কিন্তু জ্ঞান ফিরছে না কেন? অজানা ভয় ঝেঁকে ধরেছে তুর্যকে। যদি জীদনির কিছু হয়ে যায়? বারবার চোখের কোণে জল জমছে তুর্যের। এত রাইতে কই থেকে আইছেন? ড্রিভারের কথায় ভাবনার ছেদ ঘটে তুর্যের। নিজের অনিচ্ছা সত্ত্বেও বলল, রাত তো মাত্র 10টা বাজে। এখানে সন্ধ্যার পর তো এইভাবে মাইয়া মানুষ লইয়া কেউ তো ঘর থেকে বাইর হয় না। ড্রিভারের কথার কোনো উত্তর দিচ্ছে না তুর্য।
ভালো লাগছে না কথা বলছে। ড্রাইভার বোধ হয় একটু বাচাল প্রকৃতির। একটার পর একটা কথা বলেই যাচ্ছে। ঘোরতে আইছেন এখানে? হুম। আপনার পোলা আর বউ ডাক্তার মাশাল্লাহ। দিগন্তকে তুর্যের ছেলে ভাবছে। জিদনিকে দেখে কি মনে হয় ওর এত বড় ছেলে থাকতে পারে? কথা বাড়াল না তুর্য। আপনার বউ কি অসুস্থ? হুম। রাইতে ওষুধ নিয়ে খাওয়াইতেন এখান থেকে। ভোর হলে চইলা যাইতেন। কিছু কিছু মানুষ কেন যে এত বোকা তুর্য ভেবে পায় না। উনি কি বুঝতে পারছে না তুর্যের কথা বলার মুড নেই? তবুও একটার পর একটা কথা বলেই যাচ্ছে। আজব। পিটপিট করে চোখ মেলে তাকাচ্ছে জিদনি। তুর্য লম্বা একটা নিঃশ্বাস নিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। জিদনি তুমি ঠিক আছে তো? আরে পাগলি কিছু হয়নি। এটা একটা অ্যাক্সিডেন্ট। আর কেউ জানবে না। আমি কাউকে জানতে দিব না। প্লিজ তুমি একদম মন খারাপ করবে না। কাঁদবে না। যাই হোক আমি তোমায় ছেড়ে যাব না। তুমি যদি 5 বাচ্চার মা হয়েও আমার কাছে ফিরে আসতে চাইতে আমি 2 বার ভাবতাম না তোমায় ফিরিয়ে আনতাম। আমি তোমায় চাই। তোমার মনটা বেশি চাই। আজকে ঘটে যাওয়া বিষয়টা আমাদের জীবনে কোনো প্রভাব ফেলবে না। তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমাতে পারবে না। এক নাগারে দিশেহারা হয়ে জিদনির চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলে যাচ্ছে তুর্য। কথাগুলো বলতে বলতে কখন যে তুর্যের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল তুর্য টেরই পেল না। মনের গহীনে জিদনির জন্য জমানো ভালোবাসা থেকে কথাগুলো বলছে তুর্য। কথাগুলোর মিশে আছে এক সমুদ্র আবেগ, গভীর ভালোবাসা, মায়ামততা। জিদনি তুর্যের কথার কোনো উত্তর না দিয়ে বাইরের দিকে তাকিয়ে উদাস মনে কি যেন ভাবছে। গভীর ভাবনার মগ্ন। মনে হচ্ছে পৃথিবীর সব ভাবনা ওর উপর ভর করেছে। তুর্য আবার বলল, জিদনি তুই একটুও মন খারাপ করে থাকবি না। তোর এই নীরবতা আমার খুব বেশি কষ্ট দেয়। বললাম না আমি আছি তোর পাশে। সারা জীবন থাকব। তবুও তোর কিসের ভাবনা? ভুলে যা আজকে দিনটা। মানুষের জীবনে কত রকম অ্যাক্সিডেন্ট ঘটে। তাতে কি হয়ে বোকাটা? প্লিজ বি নরমাল, বি ইজি। তুর্যের কথাগুলো যেন কানেই যাচ্ছে না জিদনির। দিগন্ত গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। দিগন্তের পুরো মুখ লাল হয়ে গেছে। চোখ ফুলে আছে। কয় বেলা ধরে খায়নি। দিগন্তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তুর্য। রাত 1টা বেজে গেছে। জিদনি তুর্যের ডাক্তার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আর দিগন্ত বাম কাঁধে। তুর্য ঘাড় বাঁকাও করতে পারছে না। দিগন্ত রীতিমতো কোলবালিশ বানিয়ে ফেলছে তুর্যকে। জিদনির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে তুর্য। এত রাতে বাসায় গিয়ে বাবা মাকে কি বলবে তুর্য? কিছুই ভেবে পাচ্ছে না। কিছু তো একটা বলতে হবে। রাত 3টা বেজে গেল। গাড়ি এসে তুর্যের বাসার সামনে থামল। চিরচেনা সেই বাড়ি, সেই জায়গা। কেমন যেন অজানা সুখ খুঁজে পাচ্ছে তুর্য। দিগন্তকে ঘুম থেকে তুলে গাড়ি থেকে নামাল। 2 জনকে তো কোলে নেওয়া সম্ভব না। ঘুমের চোখে হেলেদুলে পড়ছে দিগন্ত। কিন্তু চোখ খুলে বাড়ির দিকে তাকাতেই ঘুম উবে গেল। ঘুমিয়ে সব ভুলেই গেছিল। গাড়িওয়ার ভাড়া মিটিয়ে বাসার দিকে হাঁটতে লাগল। পুরো বাড়ি অন্ধকার। এত রাত পর্যন্ত কেই বা সজাগ থাকবে? দরজায় অনেকবার নক করার পরও লাভ হল না। তুর্য যথারীতি জোরে জোরে দরজায় লাথি মারতে লাগল। কেউ যদি এখন সজাগও হয় তাহলে ভাববে ডাক্তার তো এসেছে।
চোর তো এত শব্দ করবে না। তুর্য নিরাশ হয়ে গেল। এখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। কিছু সময় পরে হাতে বর্ষড় একটা ছুরি নিয়ে সতর্ক পায়ে দরজার কাছে আসল রাহুল সাহেব। এত রাতে কে না কে আসছে? শত্রুর অভাব আছে নাকি? রাহুল সাহেবের পিছনে শম্পা বেগম জোরসড় হয়ে দাঁড়িয়ে আছে। এত রাতে তো কারো আসার কথা না। কে আসবে এত রাতে? পা টিপে টিপে দরজার সামনে এসে লুকিং গ্লাস দিয়ে বাইরে তাকিয়ে দেখল তুর্য দাঁড়ানো। রীতিমতো হকচকিয়ে যায় রাহুল সাহেব। এ কি করে সম্ভব? ভূত না তো? রাহুল সাহেবের মুখের ভাব দেখে ভয় মিশ্রিত কণ্ঠে শম্পা বেগম ফিসফিসিয়ে বলল, কে কে? তুর্য। ও এত রাতে আসবে কোথা থেকে? ভূত নয় তো? ও আসলে তো অন্তত একবার ফোনও দিত। স্বপ্ন না তো এটা? রাহুল সাহেব নিজের গায়ে চিমটি কেটে বলল, না, স্বপ্ন হলে তো ব্যথা পেতাম না। আচ্ছা শম্পা, আমি যা দেখি তুমিও কি তাই দেখো? নাকি দুইজনেই স্বপ্ন দেখি? শম্পা বেগম ভালো করে তাকিয়ে দেখল। তুর্য, জিদনি, দিগন্ত তিনজনই দাঁড়িয়ে আছে। 7-5 না ভেবে লাইট অন করে দরজা খুলে দেয়। শম্পা, শম্পা কি করলাটা কি? যদি ভূত হয়? আরে দরজা বন্ধ করো। কালার্স বাংলার নাটকে দেখো না একজন আরেকজনের রূপ ধারণ করে। রাহুল সাহেবের এই অসংলগ্ন কথাবার্তা শুনে ধমক দেয় শম্পা বেগম। দরজা খুলেই তুর্যকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। রাহুল সাহেব বুঝতে পারছে না এসব কি হচ্ছে। হা করে তাকিয়ে আছে। তোরা এত রাতে না জানিয়ে চলে আসলি? একটা বার ফোনও দিল না। আসলে কি হয়েছে বলতো? রাহুল সাহেবকে আবার ধমক দিয়ে শম্পা বেগম বলল, এগুলো পড়ে শুনলেও চলবে। দেখো না ওদের কত ক্লান্ত দেখাচ্ছে। মায়েরা এমনই হয়। সব কিছুর ঊর্ধ্বে সন্তান। এক রাশ ক্লান্তি নিয়ে তুর্য বলল, আব্বা সকালে বলল। আসলে কি কারণে এভাবে চলে আসছে? কি বলবে? সকালে বানিয়ে বানিয়ে একটা কিছু বলে দিবে। জিদনি জোরসড় হয়ে দাঁড়িয়ে আছে। তুর্যের মা গিয়ে জিদনিকে জড়িয়ে ধরল। আদুরে গলায় বলল, ভালো আছিস তো মা? জানি আমাদের উপর তোর অনেক রাগ। সব ঠিক হয়ে যাবে। যা, তোরা এখন ঘুমাতে যা। সকালে সব শুনব। জিদনি কোনো উত্তর দিল না। দিগন্ত অলরেডি ঘুমিয়ে গেছে সোফায়। রাহুল সাহেব হিসেবই মিলাতে পারছে না। চিন্তিত গলায় আবার বলল, সব ঠিক আছে তো? কেন এসেছিস বাপ, বল না। বলতে আর কতক্ষণ লাগবে? বাকি রাত নয়তো আর ঘুম হবে না। শম্পা বেগম চেঁচিয়ে বলল, উফ, তুমি চুপ করবা? আমার কোনো কথা বলার অধিকার নাই নাকি? তুমি জানো না আমার ওদের নিয়ে কত টেনশন? তুর্য বলল, আব্বা সকালে বলবো। অনেক কাহিনী। সারা রাতে বলে শেষ করতে পারবো না। আর তেমন কিছু হয়নি। আমরা ঠিক আছি। তুর্যের পিছনে পিছনে রুমে গেল জিদনি। পুরো রুমে জামাকাপড় ছড়ানো ছিটানো। সিগারেটে রাত খাওয়া খোসা। কেমন যেন একটা গন্ধ ছড়াচ্ছে। মনে কিছু করো না, আগে ব্যাচেলর ছিলাম। অবশ্য এখনও ব্যাচেলর। তাই রুম এমন অগোছালো। তুর্য পুরো রুমে রুম স্প্রে দিল। তাড়াহুড়া করে বিছানা ঠিক করল। জিদনির দিকে তাকিয়ে বলল, তোমার শরীর খারাপ লাগে? সকালে ডাক্তার তারের কাছে নিয়ে যাব। ভয় পেও না, আমি তো আছি।
জিদনি দেয়ালের দিকে তাকিয়ে দেখল জিদনির একটা ছবি বড় করে দেয়ালে বাঁধানো। স্কুল ড্রেস পরা। অনেক আগের ছবি। এর আগে জিদনি নিজেও ছবিটা দেখেনি। জিদনিকে ছবিটার দিকে তাকিয়ে থাকতে দেখে তুর্য বলল, এটা তোমার ক্লাস 7-এর ছবি। একদিন স্কুল গেটের সামনে বসে ঝালমুড়ি খাচ্ছিলে। আমি দোকানের পিছনে লুকিয়ে তোমায় দেখতেছিলাম। সুযোগ বুঝে একটা ছবি তুলে নিলাম। জিদনি কিছু না বলে বিছানায় জড়সড় হয়ে শুয়ে পড়ল। তুর্য জিদনিকে অভয় দিয়ে বলল, আরে তোমায় টেনশন করতে না করছি না। কিসের এত টেনশন তোমার? আমি আছি তো। না, টেনশন করছি না। চোখ বুঝতেই ঘুমিয়ে গেল জিদনি। জার্নি করে ক্লান্তি হয়ে গেছে। রাতও বেশি বাকি নেই। তুর্যও ঘুমিয়ে গেল। সকাল 11টায় ঘুম ভাঙে তুর্যের। পাশে ফিরে দেখে জিদনি নেই। কোথায় গেল জিদনি? তুর্য উঠে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, জিদনি নেই। পিছন থেকে শম্পা বেগম বলল, জিদনিকে নিয়ে খেতে আয়। মায়ের কাছে এগিয়ে এসে তুর্য বলল, মা, জিদনি? মানে? জিদনি তো তোর রুমেই ছিল। ছিল তো। এখন কোথায়? পুরো বাড়িতে জিদনি নেই। কোথায় গেল? রাহুল সাহেব বলল, তোরা ঘুমাচ্ছিস তাই তোদের ডাক্তারতে যায়নি। জিদনি কি আবারও পালিয়ে গেল? তিহান আব্বু কোথায়? তিহান পিছনে ফিরে তাকিয়ে দেখে জিদনি। বিস্ময়ের সুরে বলে, জিদনি দি। জিদনি দৌড়ে গিয়ে তিহানকে জড়িয়ে ধরে। তিহান হাউমাউ করে কেঁদে বলে, আব্বু হসপিটালে। আমি জানি আব্বু হসপিটালে। কোনো হসপিটালে? তাড়াতাড়ি চল। তিহান জিদনির ছোট ভাই। ক্লাস 9-এ পড়ে। জিদনিকে দেখে বিস্ময় ফেটে পড়ে। তিহান কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। কাপা কাপা কণ্ঠে বলল, এতদিন কই ছিলি দিদি? কোথা থেকে আসলি? কিভাবে আসলি? সেদিন কে তোকে তুলে নিয়ে গেছে? পার্লার থেকে আসার পথে কি হয়েছিল? আব্বুর অসুস্থার খবর কিভাবে জানলি? সব বলল ভাই। আব্বু বাঁচবে তো? তিহানের কান্না আরো বেড়ে গেল। বলল, জানি না। তোর বিয়েটা যদি ঠিকঠাক সেদিন হয়ে যেত তাহলে এমন হতো না। বরপক্ষ আব্বুর নামে মামলা দিয়েছি। আব্বুর কাছ থেকে জরিমানা চেয়েছে। আব্বু মামলা মানেনি। অন্যায়ভাবে জরিমানা দিতে রাজি হয়নি। আব্বুকে থানায় নিয়ে অনেক অপমান করে। বাসায় এসে আব্বু অসুস্থ হয়ে যায়। ব্রেন স্ট্রোক করে। এত কিছু হয়ে গেল, জিদনি কিছু জানে না। অথচ জিদনির 2 গাল বেয়ে পানি পড়তে থাকে। বলল, তুই একা বাসায় কেন? আমি তো সারাদিন আব্বুর কাছে হসপিটালেই থাকি। রাতে ঘুমাতে বাসায় আসি। তুর্যের ফ্যামিলির উপর জিদনির এই মুহূর্তে খুব বেশি ঘৃণ্য হচ্ছে। আজ শুধু ওদের জন্য এই অবস্থা হয়েছে। তিহান বারবার জিজ্ঞেস করছে, জিদনি কোথায় ছিল? কিভাবে আসল? কি হয়েছিল? তিহানের কোনো কথার উত্তর দিচ্ছে না জিদনি। শুধু কেঁদেই চলেছে। তিহান আবার বলল, দিদি তোকে তুর্য তুলে নিয়ে গেছিল? হুম। শুয়ারের বাচ্চাগুলো কত খারাপ। জানিস ওই চেয়ারম্যান বেটায় আব্বুকে কত অপমান করেছে। সবার কাছে ছড়িয়েছে তুই নাকি কোনো ছেলের সাথে পালিয়ে গেছিস। আব্বু বাসা থেকে বের হতে পারত না মানুষের কথার জন্য। আব্বু মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে কাঁদত। জিদনি এবার বিস্ময়ের চরম শিখরে পৌঁছে গেল। একে তো ওরা জোর করে তুলে নিয়ে গিয়েছি।
তার উপর আব্বুকে অপমান করেছে, আবার বদনামও ছড়িয়েছে। মানুষ এত খারাপ হয় কি করে? রাগে জিদনির শরীর কাঁপছে। একটা ট্যাক্সি ভাড়া করে দুই ভাই বোন হসপিটালে আসল। জিদনির বুকের ভিতর ফেটে যাচ্ছে। চেয়ারম্যান বাড়ির প্রত্যেকটা লোককে শিক্ষা দিয়েই ছাড়বে। প্রয়োজন বোধে খুন করবে। ধীর পায়ে হেঁটে জিদনি ওর বাবার কাছে গেল। বেডে শুয়ে আছে জিদনির বাবা। বাবার পাশে বসে দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে জিদনির মা। সারা রাত মা বোধ হয় ঘুমায়নি। বাবার চেহারার দিকে তাকিয়ে জিদনির কান্না আরও বেড়ে গেল। কি অবস্থা হয়েছে মানুষটার! তিহান আঙুলের ইশারায় জিদনিকে চুপ থাকতে বলল, মায়ের ঘুম ভেঙে যাবে। মা নাকি সারাদিন রাত একটু ঘুমায় না, খাবার মুখে নেয় না, সারা দিন রাত কাঁদে। মায়ের পুরো নাকমুখ ফুলে গেছে। জিদনির বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে তুর্যকে খুন করতে। মানুষ দুইটা শেষ হয়ে গেছে। না, তুর্যকে কিছুতেই ছাড়বে না জিদনি। এর শাস্তি ভোগ করতেই হবে। জিদনির মুখে কাপড় গুজে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। এর ভেতর রুমে নার্স আসল। জিদনির বাবার ওষুধ খাওয়ার টাইম হয়েছে। লোকটা উঠে বসতে পর্যন্ত পারে না। জিদনি আস্তে করে গিয়ে ওর মায়ের পাশে বসল। মাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আম্মু। এই ডাক্তারই ঘুম ভেঙে যায় জিদনির মায়ের। ঘুম ভাঙবেও বা নাকে? এ যে কতদিনের কাঙ্ক্ষিত ডাক্তার! চোখ খুলে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে রইল জিদনির মা। হয়তো বুঝতে পারছে না এটা স্বপ্ন নাকি সত্যি। জিদনির মা জিদনির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। জিদনি আবার বলল, আম্মু আমি জিদনি। জিদনির মা বিস্ময়ের সুরে বলল, জিদনি? আম্মু আমি আসছি দেখো। জিদনির মা জিদনিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। বিস্ময় মানুষটা পাগল হয়ে গেছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। উনার সামনে বসে এভাবে কাঁদেন কেন? রুম থেকে বের হয়ে কাঁদেন। পাগল নাকি আপনারা? নার্সের কথায় হুঁশ ফিরে জিদনির। কিন্তু জিদনির মায়ের সেদিকে কোনো খেয়াল নেই। কান্নার জন্য কথা বলতে পারছে না। কোনো মতে বলল, কোথায় ছিলি? কোথা থেকে আসলি? সব বলবো। তুমি কেঁদো না আর। আমি আসছি, ঠিক হয়ে যাবে। মায়ের কান্না এত সহজে থামায় নয়। এদিকে নার্সের রাগারাগি। উপায় না পেয়ে জিদনি মাকে নিয়ে রুমের বাইরে বের হল। মা একদম বাচ্চাদের মতো হয়ে গেছে। কোনো কথা বুঝতে চাচ্ছে না। জিদনি বুঝতে পারল এই মানুষগুলোকে সামলানোর জন্য হলেও ওকে শক্ত হতে হবে। জিদনির মা রাগে ক্ষোভে উচ্চস্বরে বলল, ওই তুর্য কুত্তার বাচ্চায় তোকে নিয়ে গিয়েছে তাই না? ওদের এবার ছাড়ব না। ওদের জন্য আমার সব শেষ। জিদনির মা তুর্যকে গালাগাল করতেই থাকল। এখন যদি তুর্যকে কাছে পেত তাহলে হয়তো খুন করে ফেলত। কান্না কিছুটা থামিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোর বাবা কি ওরা একদম মেরাই ফেলল? নিজেকে সামলে জিদনি বলল, মা বাবার কিছু হবে না। ভালো ট্রিটমেন্ট করালে বাবা ঠিক হয়ে যাবে। বাবাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠাবো, তুমি টেনশন করো না। অনেকভাবে বুঝিয়ে মায়ের কান্না বন্ধ করল জিদনি। এই মানুষগুলোকে আর কাঁদতে দেওয়া যাবে না। সেজন্য জিদনিকে শক্ত হতে হবে। জিদনির বাবা কোনোরকম চোখ মেলে তাকাতে পারে, কথা বলতে পারে না। বাবার এমন অবস্থা জিদনির ভেতরটা কঠোর করে তুলল।
তুর্যকে এত সহজে ছাড়বে না। জিদনি অনেকবার আব্বু বলে ডাক্তারল। এই ডাক্তার শোনার ক্ষমতা এখন আর জিদনির বাবার নেই। জিদনির বাড়ির কাছে লোক পাঠিয়ে খোঁজ নিল তুর্য, কিন্তু বাড়ির গেটে তালা দেওয়া। কোথায় জিদনি? ওর বাবার কাছে হসপিটালে। জিদনি কি ওর বাবার অসুস্থতার কথা জানে? আর ও বাড়ি থেকে পালিয়ে গেল কিভাবে? রাহুল সাহেবের প্রশ্নের উত্তরে তুর্য বলল, না, জিদনি তো জানে না ওর বাবার অসুস্থতার কথা। তুই কি দিগন্তকে বলেছিস? আর দিগন্ত জিদনিকে বলে দিয়েছি এমনটা নয় তো? না আব্বা, আমি দিগন্তকেও বলিনি, জিদনিকেও বলিনি। কিছুই বুঝতে পারছেনি। রাহুল সাহেব এবার রেগে গেল, বলল, তোর কিছু বুঝতে হবে না, তুই ললিপপ খা। এত কিছু করলাম তাও তুই কি করলি এটা? কিছু না বলে ওকে ওখান থেকে নিয়ে এসেছিস কে সেটা আগে বল। রাহুল সাহেবের কথায় কি উত্তর দিবে তুর্য ভেবে পায় না। বলল, জিদনি অসুস্থ হয়ে পড়ছে, ওখানে ভালো ডাক্তার তারও নেই, তাই ওকে নিয়ে এসেছি। ও অনেক ঘন্টা সেন্সলেস হয়েছিল। রাহুল সাহেব উচ্চস্বরে ব্যঙ্গ করে বলল, ও অনেক ঘন্টা সেন্সলেস হয়েছিল তাই না? বউয়ের জন্য খুব দরদ। একবার আমায় বলতি, আমি ডাক্তার তার পাঠিয়ে দিতাম। আর অসুস্থ মানুষটা পালিয়ে যায় কিভাবে? অসুস্থ না, ছাই সব ওই বিচ্ছু মেয়ের পালিয়ে যাওয়ার প্ল্যান ছিল। রাহুল সাহেবের কথাগুলো একদম ফেলে দেওয়ার মতো নয়। আসলেই তো জিদনি যদি অসুস্থ থাকত তাহলে পালিয়ে গেল কেমনে? নাকি ধর্ষণের কথা মিথ্যা বলেছে? না, এটা মিথ্যা হয় কি করে? তুর্যের মাথায় কিছুই খেলছে না। কি হচ্ছে এসব? রাহুল সাহেব বলল, জিদনি এখন জেনে গেছে আমাদের কারণে ওর বাবার এই অবস্থা। ও আর এই বাড়িতে আসবে? রাহুল সাহেবের কথাগুলো ফেলে দেওয়ার মতো না। রাহুল সাহেব তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমাদের বংশের যজ্ঞ না তুই ফেল মারলি? তুর্য দাঁত কিরমির করে বলল, সব তোমার নাতির জন্য হয়েছে। রাহুল সাহেব আতকে উঠে বলে, কি? কার জন্য হয়েছে? তুর্য কিছু বলতে গিয়েও থেমে যায়। রাহুল সাহেব আবার বলল, দিগন্তের জন্য কি হয়েছে বল। তুর্য খানিকটা রেগে বলল, কিছু হয়নি। তুই বুঝতে পারছিস এবার কি হবে? কি হবে না হবে এত ভেবে কি হবে? চুপ, একদম চুপ। এত ভেবে লাভ নেই তো ওই মেয়ের জন্য মজনু হয়ে গিয়েছিলি কেন? রান্নাঘরে বসে বাপ ছেলের চিল্লাপাল্লা শুনে বেরিয়ে আসে শম্পা বেগম। পুরো বাসা মাথা তুলেছে। কিসের জন্য এত চেঁচামেচি তা তো আর শম্পা বেগমের অজানা নয়। এখন চেঁচামেচি করলেই কি সব ঠিক হয়ে যাবে নাকি? কি ব্যাপার, চেঁচাচ্ছ কেন তোমরা? এখন তুর্যের ভালো, তুর্য বুঝক। আর আমি বলছি না ওই মেয়ে বাপের মতো সহজে লাইনে আসার না। আটকিয়ে আর কয়দিন? রাহুল সাহেব শম্পা বেগমকে ধমকিয়ে বলল, তোমার এই মুখ পোড়া কথার জন্য আজ এই অবস্থা? কি? আমার মুখ পোড়া? তুর্য শোন, তোর বাবা আমায় কি বলে। আগে আমার মুখ ছিল চাঁদের মতো, আর এখন পোড়া, তাই না? আচ্ছা আচ্ছা, কালই আমি চলে যাব। আমার পোড়া মুখ আর তোমায় দেখতে হবে না। ছেলের সাথে নিজেও একটা চান্দ্রের মতো মেয়ে বিয়ে করে নেও। এক নাগারে কথাগুলো বলেই কেঁদে দিল শম্পা বেগম। রাহুল সাহেব এই টেনশনের ভিতরও মিটমিটিয়ে হাসছে। তুর্য খাম্বার মতো দাঁড়িয়ে কাণ্ড দেখছে। শম্পা বেগম আর এই মুহূর্ত না দাঁড়িয়ে হনহনিয়ে চলে গেল। রাহুল সাহেব হাসতে হাসতে সোফায় বসে বলল,
দেখ তোর মা একটু কথায় কি রিয়েক্টটা করল। আমার কাছ থেকে ধমক দিয়ে কথা বলাও নিতে পারে না, অথচ নিজে যা ইচ্ছা তাই বলে। মেয়ে মানুষগুলো এমন টাইপই হয়। তুর্য কিছু না বলে চুপচাপ বসে রইল। রাহুল সাহেব আবার বলল, খোঁজ নিয়ে দেখ কোনো হসপিটালে জিদনির বাবা। আপাতত তার জিদনিকে তুলে আনব না, দেখি কি হয়। তুর্য আর কিছু না বলে বাসা থেকে বেরিয়ে পড়ল। সব হসপিটালে খোঁজ নিয়ে দেখল। অবশেষে জিদনি সন্ধান মিলল। জিদনি কি হসপিটালে ভর্তি, নাকি ওর বাবার জন্য হসপিটালে? অনেক প্রশ্ন তুর্যের মাথায় ঘোরপাক খাচ্ছে। আর জিদনি রাতে পালিয়ে গেল কখন? জিদনির বুকে মাথা রেখে ঘুমাচ্ছে জিদনির মা। অনেক দিন পর বোধহয় নিশ্চিন্তে ঘুমাচ্ছে। জিদনি জানে ওর বাবার এই অসুস্থতা ওর মায়ের জন্য কত কষ্টকর। বাবার একটু জ্বর হলেও মা সারা রাত ঘুমাতো না। আর আজ সেই মানুষটা মরার মতো পড়ে আছে। কেই বা এই দৃশ্য সহ্য করতে পারবে? বাবার মাথায় হাত রেখে নীরবে কাঁদছে জিদনি। এই মানুষ দুইটাকে আগলে রাখার দায়িত্ব এখন জিদনির। জিদনি তিহানকে বলল, তিহান তুই স্কুলে যাস না? না দিদি, আব্বর অসুস্থতার পর থেকে যাইনি। স্কুলে গেলেও মানুষ বাজে কথা বলে তুমি নাকি কোনো ছেলের সাথে পালিয়ে গেছ। স্যার ম্যাডাক্তাররা পর্যন্ত জিজ্ঞেস করে। এখন আর কেউ কিছু বলবে না। তুই স্কুলে যা, আমি আছি। আব্বুকে রেখো যাব না। আব্বুর কিছু হবে না বলছি না আমি। জিদনি ফিরে আসায় তিহান আস্থা খুঁজে পেল। অনেক বুঝিয়ে তিহানকে স্কুলে পাঠালো জিদনি। জিদনি ভাবতেই পারেনি এত কিছু হবে। পুরো সাজানো সংসার শকুনের কবলে শেষ। তুর্য হসপিটালে আসল। তুর্য জানে জিদনি হয়তো সিন ক্রিয়েট করবে, তাই হসপিটালের ভিতরে যায়নি। তুর্যের বন্ধু আবিরকে পাঠাল। আবিরকে দেখেই চিনতে পারল জিদনি। ওদের এলাকারই ছেলে। তার মানে তুর্য জেনে গেছে জিদনি এখানো। জিদনি একটু হসপিটালের সামনে এসো, তুর্য তোমার সাথে কি যেন বলবে। জিদনি স্বাভাবিক কণ্ঠে বলল, আসছি। জিদনির মা সজাগ হয়ে গেল। আতকে উঠে বলল, কোথায় যাচ্ছিস তুই? তুর্যের সাথে কথা বলতে। তুর্যের সাথে তোর কিসের কথা? আমি জানি না কি কথা বলবে। কোনো কথা শুনতে যাবি না তুই, আবার তুলে নিয়ে যাবে। এবার আর তুলে নিতে পারবে না। জিদনির মা রেগে নিয়ে বলল, যে ছেলের জন্য আমাদের পুরো ফ্যামিলি শেষ। তোর চোখের সামনে লাশ পড়ে আছো, সে ছেলের সাথে তোর কথা, তাই না? প্রেমে পড়ে গেছিস ওই ইতরের বাচ্চার? মা আমি কথা শুনতে যাচ্ছি, প্রেমালাপ করতে যাচ্ছি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইল তুর্য। জিদনি আসার কোনো নাম গন্ধই নেই। জিদনি কি আসবে না নাকি? অপেক্ষা করার যে কষ্টের কাজ বোধ হয় দ্বিতীয় আর নেই। কি বলবেন বলেন? জিদনির কথায় পিছনে ফিরে তাকায় তুর্য। তুর্যের মুখ খুশিতে চিকচিক করে উঠে। তুর্য দম নিয়ে বলল, আমি জানি তোমার বাবার অসুস্থতার জন্য তুমি আমাদের দায়ী করবা। তোমার সাথে ঘটে যাওয়া ওই ঘটনার জন্য আমি কিন্তু দায়ী না। বিশ্বাস করো জিদনি। তুর্যের কথা শেষ না হতেই তুর্যের গালের উপর কষিয়ে কয়েকটা চড় মারে জিদনি। তুর্য হা করে তাকিয়ে আছে। জিদনি চিৎকার করে বলল, আমার বাবার কিছু হলে মারডাক্তার কেস দিব তোদের নামে। নয়তো নিজের হাতে তোকে আর তোর ইতর বাপকে খুন করব। কুত্তা তোরা, কুত্তা। তোর বাপটা চরম কুত্তা। চারপাশে সবাই জিদনির দিকে তাকিয়ে আছে।
জিদনি তুর্যের শার্টের কলার ধরে বলল, তোর ওই নাটকবাজ বাপ সবার কাছে বলছে আমি নাকি কোনো ছেলের সাথে পালিয়ে গেছি। তোদের অস্কার দেওয়া উচিত। এমন নাটক করিস কিভাবে? এবার আর তুলে নিতে পারবি না। থানায় জানিয়ে রেখেছি। অপহরণের মামলা দিব। রেডি থাক। ডিভোর্স পেপার পেয়ে যাবি। ফের যদি আমার ত্রিসীমানায় দেখি পায়ের জুতা দিয়ে দিব। জিদনির বলা শেষ কথাটা বুকে তীরের মতো বিঁধল তুর্যের। জুতা দিয়ে দিবে? তুর্যের চোখ গড়িয়ে জল পড়তে থাকল। এত ইমোশনাল তুর্য আগে ছিল না। এত অপমান তুর্য নিতে পারছে না। মায়ের শিখানো কথাগুলো তুর্যকে বলে নীরবে 2 ফোঁটা চোখের জল ফেলল জিদনি। কেন জানি তুর্যের সাথে খারাপ ব্যবহার করে কষ্ট পাচ্ছে। আবার বাবার মুখের দিকে তাকিয়ে ভাবছে না ঠিকই করেছি। জিদনির আঘাতের পরিবর্তে তুর্য যদি ওকে আঘাত করত তাহলে হয়তো অনুশোচনায় ভুগত না। কিন্তু তুর্যের চুপ থাকা, চোখের পানি ফেলা মেনে নিতে পারছে না জিদনি। ধর্ষণের কথা জেনেও যে মানুষটা কত ভরসা দিয়েছে, ভালোবাসা, যত্ন দিয়েছে সে মানুষটার সাথে না ভাবতেই পারছে না জিদনি। অন্যদিকে ফ্যামিলির মানুষগুলোর কথা ভাবলে তুর্যকে খুব বেশি দোষী মনে হয়। এত দোটানায় ভুগছে কেন? চোখের জল ফেলছে হসপিটালের বারান্দায় বসে। বাসায় গিয়ে চুপচাপ রুমে শুয়ে আছে তুর্য। রাহুল সাহেবের উপস্থিতি টের পেয়ে ঘুমের ভান করে শুয়ে রইল। এখন মোটেও কথা বলার ইচ্ছা নেই। তুর্য কখন আসলি? ঘুমিয়ে গেছিস? তুর্যের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে আবার বলল, তোর আম্মায় বলল তুই মাত্র আসলি। এইটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে গেলি? রাহুল সাহেবের চিৎকার চেঁচামেচির জন্য শুয়ে থাকার জো নেই। মুখে একরাশ বিরক্তি নিয়ে উঠে বসল তুর্য। রাহুল সাহেব রেগে বলল, প্রবলেমটা কি তোর? এসেই কিছু না বলে চুপ মেরে রইলি। মাথা ব্যথায় আব্বা। জিদনির কি অবস্থা? কি আর অবস্থা? ওর বাবা অসুস্থ। ওর মন মেজাজ ভালো নেই। একটু দম নিয়ে তুর্য আবার বলল, আচ্ছা আব্বা আপনার ভেতর কি বিবেকবুদ্ধি বলতে কিছু নেই? ছেলের মুখে এমন কথা শুনে রাহুল সাহেবের মুখ চুপসে গেল। ভ্রু কুঁচকে বলল, মানে আবার কি? আচ্ছা আপনিই বলেন আমার মতো লাফাঙ্গা ছেলের কাছে কে মেয়ে দিতে চাইবে? বাপের সম্পত্তি দেখে এখন আর কেউ মেয়ে দেয় না। যোগ্যতাসম্পন্ন জামাই চাই সবার। আর জিদনির ফ্যামিলি কত সচেতন তা তো জানেনি। ভনিতা না করে আসল কথা বল। আমরা জিদনিকে অন্যায়ভাবে তুলে নিয়ে বিয়ে করেছি। তাও বিয়ের আসর থেকে। এটা একটা মা বাবার জন্য কত অপমানজনক তা আপনি বুঝেন? আর আপনি জিদনির বাবাকে বাড়ি এনে অপমান করেছেন। পুরো এলাকায় ছড়িয়েন জিদনি কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। আমি আপনায় বললাম জিদনির বাবার কেসটা যেন সহজে মিটমাট হয়ে যায় সেই ব্যবস্থা করতে। আপনি উল্টো তার বিপক্ষে উস্কানি দিল না। লোকটা এখন মৃত্যুর সাথে লড়াই করে। ভাবতে পারেন আমাদের জন্য কত জিদনির ফ্যামিলির বড় ক্ষতি হয়েছে। এরপরও কি জিদনি আমাদের মাফ করবে? আর ওর মা আমাদের সহজে ছেড়ে দিবে? রাহুল সাহেব বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, বাহ বাহ, শ্বশুরের জন্য দেখছি দরদ উথলে উঠছে। আমায় জ্ঞান দিচ্ছিস আমায়? রাহুল চেয়ারম্যানকে জ্ঞান দিচ্ছিস তাই না? আরে এগুলো কি আমি আমার নিজের জন্য করেছি? নাকি তোর জন্য? আমরা অন্যায়ভাবে সব করেছি আব্বা। খুব বিবেক বিবেচনা উপচে পড়ছে তাই না? তাহলে ওই মেয়েকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠলি কেন? যা হওয়ার হয়েছে।
জিদনি যদি ইচ্ছা করে আসবে। আর জোর করব না। ও ওর মতো থাকুক। ওই মেয়েকে আমি এনেই ছাড়ব। খুব তেজ তাই না? রাহুল সাহেবের তেজ কি কম নাকি? আব্বা এখানে বিষয়টা তেজ নিয়ে নয়। আর জিদনির ফ্যামিলি কিছুতেই ওকে আর আসতে দিবে না। আর ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে শীঘ্রই। রাহুল সাহেব উচ্চস্বরে হেসে উঠে বলল, ডিভোর্স পেপার তাই না? এত কাঁচা কাজ রাহুল চেয়ারম্যান করে না। তুর্য রাহুল সাহেবের কথার কিছুই বুঝল না। বলল, মানে? এত মানে তোর বুঝতে হবে না। আব্বা আমি আপনায় একটা কথা বলি? বল। আপনি জিদনির ব্যাপারে আর কিছু করবেন না। এই সময় ওকে ডিস্টার্ব করা ঠিক না। আব্বা মানুষের মানসিক অবস্থা বোঝা দরকার। বেশি ভালো মানুষ হতে যাস না। পৃথিবীতে ভালো মানুষেরা না খেয়ে মরে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তুর্যের রুম থেকে হনহনিয়ে বেরিয়ে গেল রাহুল সাহেব। জিদনির বাবার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। জিদনির মা একদম অসুস্থ হয়ে গেছে। সব দায়িত্ব এখন জিদনির। জিদনি ভাবতে পারছে না ও না আসলে কি যে হতো। রাতে ঘুম হয় না জিদনির। হসপিটালে ঘুমানো যে কত কষ্টের। একদিকে ফ্যামিলি অন্যদিকে তুর্য। সব চিন্তা ভাবনা থেকে অবসান নিতে চায় জিদনি। সেদিনের পর থেকে তুর্য আর জিদনির সামনে আসেনি। জিদনি বুঝতে পারছে তুর্য হয়তো আর আসবে না। এত অপমানের পর কেই বা আসত? কিন্তু অপমান নয় ওদের শাস্তি প্রাপ্য। তবুও যে কেন জিদনির মন মানছে না জিদনি ভেবে পাচ্ছে না। হয়তো তুর্যের প্রতি দুর্বল হয়ে পড়েছে। ভালোবাসা এমন এক শক্তি যার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটাও দুর্বল। তুর্যের নিঃস্বার্থ পবিত্র ভালোবাসা সবকিছু ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে জিদনি। সেদিনের অপমানের পর তুর্যের চোখের পানিটুকু খুব বেশি যন্ত্রণা দিচ্ছে জিদনিকে। জিদনির বাবার জন্য ওর মায়ের, ভাইয়ের চোখে পানি আবার তুর্যের প্রতি ঘৃণ্যর জন্ম দেয়। চিন্তায় পাগল হয়ে যাচ্ছে জিদনি। আজ জিদনির মেজ ফুফু এসেছে হসপিটালে ভাইকে দেখতে। আজ জিদনির বাসায় থাকতে হবে। জিদনির মেজ ফুফু খুব বেশি রাগী মানুষ। এসেই বলল, তুর্য তোকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল তাই না? জি ফুফু। কত মাস তোকে আটকে রেখেছে? প্রায় 4 মাস। প্রায় হলে হবে না, সঠিক হিসেব লাগবে। জিদনি বুঝতে পারছে না ওর ফুফু কেন এগুলো জিজ্ঞেস করছে। ফুফুর হাজবেন্ড পুলিশ অফিসার। অনেক বড় ক্ষমতাশীল। তবে কি তুর্যের নামে মামলা বসাবে? জিদনির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। জিদনির ফুফু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোর বাবা ছোটবেলা থেকে বেশি বুঝে। অন্যায় মানবে না সে। আরে এত টাকা 2-4 লাখ দিয়ে মামলা মিটিয়ে দিত। আর রাহুল চেয়ারম্যান কি এমন হয়ে গেছে? তোর বাবার কি টাকা কম আছে? শুধু রাজনীতি ক্ষমতা এসব থেকে দূরে থাকে। এই তো। তুই তো জানিস তোর ফুফার কত ক্ষমতা। একটা বার যদি আমাদের কাছে বলতো তাহলে আজ এই অবস্থা হতো? সে কারো কাছে বলেনি। জি ফুফু। ওই ছেলের ভালোবাসায় ফেঁসে গেছিস নাকি? মামলা দিল মাঝপথে যদি তুই ওই ছেলের সাথে চলে যাস। তাহলে তো মানসম্মানও শেষ। আর কিছু হবেও না। এমন ঘটনা অহরহ। বাপমা ছেলের নামে মামলা করে, আর মেয়ে পড়ে ছেলের সাথে পালিয়ে যায়। না ফুফু। কি না? ভালো করে কথা বল। জিদনি কাপা কাপা কণ্ঠে বলল, যাব না পালিয়ে। তোর ঠিক থাকতে হবে। এবার ওদের বুঝিয়ে ছাড়ব।
খুব বড় নেতা হয়েছে তাই না? এতদিন প্রমাণের অভাবে সবাই চুপ ছিল। এসব ঝামেলা করতে জিদনির মন কেন জানি কিছুতেই সায় দিচ্ছে না। কিন্তু কি বলবে জিদনি? জিদনির বাবাকে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা চলছে। সারাক্ষণ ভাবনায় মগ্ন থাকে জিদনি। কি হতে চলেছে? আজ জিদনির ফুফু হসপিটালে থাকবে। জিদনি আর তিহান বাসায় চলে গেল। রাত 12টা বিছানায় শুয়ে এপাশোপাশ করছে তুর্য। ঘুম আসছে না। জিদনির সাথে যোগাযোগ না থাকলেও সবসময় জিদনির খোঁজ রাখছে। জিদনি আজ বাসায় আসছে তাও জানে। একটা বার কি জিদনিকে গিয়ে দেখে আসবে? এত রাতে যাওয়া কি উচিত হবে? তুর্য 7-5 না ভেবে বাসা থেকে বেরিয়ে পড়ল। জিদনির বাসার সামনে এসে দেখল বাসায় লাইট অন এখনো। কে কে আছে বাসায়? যা হওয়ার হবে। কি আর হবে, মারি দিবে? তবুও তুর্য যাবে। এত কষ্ট সহ্য হচ্ছে না। মার খেয়ে যদি জিদনিকে দেখা যায় তবে তাই ভালো। তুর্য বাথরুমের পাইপ বেয়ে বারান্দায় উঠল। জিদনির রুমটা তুর্যের চেনা আছে। অনেকবার বাহির থেকে দেখেছে। তুর্য দেখল অন্য সব রুম খালি। পা টিপে টিপে জিদনির রুমের কাছে গেল। জানালা দিয়ে দেখল তিহান ঘুমাচ্ছে। আর জিদনি নিজের চুল ছিঁড়ছে আর মুখে কাপড় গুজে কাঁদছে। রাগ হলে জিদনি চুল ছিঁড়ে তুর্য তা জানে। জিদনির কান্না দেখে মনে হচ্ছে না ও ওর বাবার জন্য কাঁদছে। মানুষ যখন শরীরে ব্যথা পেয়ে কাঁদে সে কান্নার ধরনও ভিন্ন। জিদনির কান্না দেখে মনে হচ্ছে ও বুকের ভিতর জমানো কোনো কষ্টে কাঁদছে। তুর্য আস্তে করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জিদনি। চমকে উঠল জিদনি। তুর্যের ভয়েস। তুর্য কোথায়? তুর্য নাকি অচেতন মনের কল্পনা? নাকি হেলুসিনেশনের প্রভাব? তুর্য আবার বলল, জিদনি। জিদনি এবার জানালার দিকে তাকিয়ে দেখল বারান্দায় দাঁড়ানো তুর্য। জিদনি দৌড়ে জানালার কাছে গেল। হতবম্ব হয়ে বলল, আপনি এখানে? এত রাতে? ভয় পেও না, তোমায় তুলে নিতে আসিনি। এই পাগলি কাঁদছ কেন তুমি? আরে যান আপনি, তিহান সজাগ হয়ে যাবে। বাসায় গেস্টরুমে ফুফায়। প্লিজ আপনি যান। তুর্য হেসে বলল, কেউ দেখলে কি আমায় মারবে? মারুক। পাগল হয়েছেন আপনি? যান তো। নয়তো আমি সবাইকে ডেকে সজাগ করব। সে তুমি পারবে না আমি জানি জিদনি। সেদিন হসপিটালে অপমান করেছি তাতে হয়নি? না, অল্পতে আমায় হয় না। আজকে জুতা দিয়ে দিবা দেও। তুর্যের পাগলামি দেখে অবাক না হয়ে পারল না জিদনি। তুর্য আবার বলল, এতদিন হসপিটালে ছিলে বলে যাইনি। তোমার আম্মু যদি আমায় দেখে রাগে হার্ট অ্যাটাক করে? সেদিন তো তুই করে বললে, আজকে আবার আপনি বলো যে? জিদনি কি করবে ভেবে পাচ্ছে না। বলল, আপনি যাবেন নাকি আমি সত্যি সত্যি মানুষ ডাক্তার বউ? ডাক্তার? ডাক্তার? আমি তোমার জন্য শহীদ হতে চাই। আর যদি কোনো রকম বেঁচে থাকি তাহলে হব গাজী। এগুলো কেমন পাগলামি? মানে আছে এগুলোর? জিদনি হাজার চেষ্টা করে ওর সাথে খারাপ ব্যবহার করতে পারছে না। জিদনি তোমার বাবাকে বিদেশে পাঠাও ডাক্তার তার দেখাতে। আমি সব টাকা দিব। আর আমার বাবা অন্যায় করে ফেলছে তা আমি জানি। আপনি অন্যায় করেননি? করেছি। দেখেন আমি ধর্ষিতা। আপনি অনেক ভালো মেয়ে পাবেন। আপনি মানুষটা অনেক ভালো। তুর্য চাপা কণ্ঠে চেঁচিয়ে উঠল, তুই 1000 বার ধর্ষণ হলেও আমার তোকে চাই।
জিদনি আমায় ছেড়ে যাস না। দেখিস তোর বাবার কিছু হবে না। আমি সত্যি এমনটা চাইনি। তুর্যের চোখে জল টলমল করছে। জিদনি কি বলবে? তুর্যের চোখের ভাষা যে ওকে দুর্বল করে দেয়। তুর্য আবার বলল, আচ্ছা আমরা ভুল করছি। তুই আমার নামে মামলা দে। প্লিজ আব্বাকে এর ভেতর জড়াস না। আমি অনেক বছর বছর জেলে থাকব। অন্যায়ের শাস্তি ভোগ করব। তারপর তোকে নিয়ে সুন্দর একটা সংসার সাজাব। আপনার বাবাকে এসবে জড়ালে মানহানি হবে, এটা আপনার সহ্য হয় না। আর আমার বাবার এই অবস্থা আমি কিভাবে সহ্য করি? আমি তোর অবস্থা বুঝি বলেই সব অপমান মুখ বুজে সহ্য করি। তুর্য জানালার গ্রিলের ফাঁক দিয়ে জিদনির হাত ধরে বলল, যত অপমান কর, শাস্তি দে, তবুও আমায় ছেড়ে যাস না। জিদনির চোখ দিয়ে কি ভেবে যেন আপনা আপনি জল গড়াচ্ছে। কান্না ভেজা কণ্ঠে বলল, আপনি যান, আমায় একা থাকতে দিন। জিদনির হাত বুকে চেপে ধরে তুর্য বলল, জিদনি আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। তোর বাবার জন্য দোয়া করি, কিছু হবে না দেখিস। তোকেও আল্লাহর কাছে চাই খুব। হাত ছাড়ুন। যান এখান থেকে। যাব না। তুই আগে বল, ফ্যামিলির চাপে পড়ে আমায় ছেড়ে দিবি না। আমি জানি তোর উপর অনেক দায়িত্ব। তুই চাইলেও ফ্যামিলির জন্য আমার সাথে যেতে পারবি না। জিদনি তুর্যের কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, ফ্যামিলির চাপ না, আমি নিজ থেকেই আপনার কাছে যাব না। ঘৃণ্য করি আপনায়। আমার বাবার এই অবস্থার জন্য আপনি দায়ী। আমার ফ্যামিলির এই অবস্থার জন্য আপনি দায়ী। এই বলে জিদনি ঠাস করে জানালা বন্ধ করে ফ্লোরে বসে কাঁদতে লাগল। রাতে বাসায় ফিরে গিয়ে আর ঘুমাতে পারেনি তুর্য। জিদনিও সারা রাত নির্ঘুম ছিল। কি করবে, কি করা উচিত ভেবে পাচ্ছে না জিদনি। তুর্যের জন্য বড্ড মায়া হচ্ছে। মায়াটা কি ভালোবাসা? বুঝতে পারছে না জিদনি। সকালে হসপিটালে গেল জিদনি। রাতে নাকি জিদনির বাবা অনেকবার অস্পষ্ট সুরে জিদনির নাম ধরে ডেকেছে। বাবার মুখের দিকে তাকালে তুর্যের প্রতি জিদ হয়। আবার তুর্য সামনে আসলে সব জিদ উবে যায়। এমন কেন হচ্ছে বুঝতে পারছে না জিদনি। জিদনির সব আত্মীয়স্বজন এসেছে জিদনির বাবাকে দেখতে। সবারই এক কথা, তুর্যকে ছাড়বে না। জিদনি সারাক্ষণ চুপচাপ বসে থাকে। ভালো লাগে না কারো সাথে কথা বলতে। জিদনি হসপিটাল থেকে একা বাসায় যেতে চাইলে জিদনির মা না করে। জিদনির মা এখনো ভয় পাচ্ছে যদি আবার জিদনিকে তুলে নিয়ে যায়। আম্মু আমি কালকে একা গেছি বাসায়। তুমি টেনশন করো না, কিছু হবে না। আমি টেনশন করব না তো কে টেনশন করবে? বেশি বুঝবি না তুই। যা বলছি তাই শোন। রূপকের সাথে বাসায় যাবি তুই। রূপকের নাম শুনেই মেজাজ খারাপ হয়ে গেল জিদনির। রূপক জিদনির খালাতো ভাই। জিদনির সবকিছু নিয়ে সে বেশি বেশি ভাবছে। এত ভাবনা ভালো লাগে না জিদনির। হাবভাবও সুবিধার মনে হচ্ছে না। এর আগেও জিদনিকে প্রেমের প্রস্তাব দিয়েছে। সেই থেকে অসহ্য লাগে রূপককে। মায়ের কথায় বাধ্য হয়ে শেষ পর্যন্ত রূপকের সাথে যেতে হলো। জিদনি জানো তোমার বিয়ের কথা শুনে আমি কতটা কষ্ট পেয়েছি? আর সবচেয়ে বেশি খারাপ লেগেছে তোমায় তুলে নিয়ে গেছে এটা শুনে। রূপকের কথায় মেজাজ খারাপ হচ্ছে জিদনির। কাটা গায়ে নুনের ছিটা দিতে আসছে। জিদনি কথা বলছো না কেন? এমনি। দেখো মন খারাপ করে আর কি হবে? যা হবার হয়েছে। ওই ছেলের প্রেমে পড়নি তো আবার? মুখে বিরক্তি ভাব ফুটিয়ে জিদনি বলল।
রূপক ভাই, আমার এখন কথা বলতে ভালো লাগছে না। আমি তোমার মনের অবস্থাটা বুঝি। আপনায় এত বুঝতে হবে না। আপনি যান। আমি একা বাসায় যেতে পারব। দেখো, আমার দায়িত্ব তোমায় বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া। তুমি একদম আগের মতো জেদিই রয়ে গেছ। জিদনি চেঁচিয়ে বলল। কি এমন হয়েছে যে আমায় পরিবর্তন হতে হবে? আমি এস্টাবলিশ হয়নি বলে তোমার বাসায় বিয়ের প্রস্তাব দেইনি। নয়তো দিতাম। রূপক ভাই, আমার এসব শুনতে ভালো লাগছে না। রিকশা কিছুদূর যেতেই একটা রেস্টুরেন্টের সামনে রিকশা থামালো রূপক। রিকশা ভাড়া দিতে দিতে বলল, চলো তোমায় নিয়ে রেস্টুরেন্টে যাই। সকালে তো কিছু খাওনি, তাই না? আমিও খাইনি। রূপকের কথার দিকে খেয়াল নেই জিদনির। জিদনি পাশের ফার্মেসির দিকে তাকিয়ে আছে। তুর্য আর রাহুল চেয়ারম্যান। তুর্য বোধ হয় অসুস্থ। ওষুধ নিতে এসেছে। কালকে রাতেও তো সুস্থ ছিল। তুর্যকে দেখে খুব বেশি অসুস্থ মনে হচ্ছে। জিদনিকে একদৃষ্টিতে ফার্মেসির দিকে তাকিয়ে থাকতে দেখে রূপক বলল, এই জিদনি, কি দেখছ? কি হলো? কোনো ছেলের দিকে তাকিয়ে আছো? আরে, আমি কি কম সুন্দর নাকি? রূপকের কথায় দিকে কান দিচ্ছে না জিদনি। হঠাৎ জিদনির চোখ পড়ে তুর্যের চোখে। সাথে সাথে দৃষ্টি নামিয়ে নেয় জিদনি। জিদনিকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তুর্য। রূপকের কথায় দিকে খেয়াল না দেওয়ায় আচমকা জিদনির হাত ধরে রেস্টুরেন্টে দিকে পা বাড়ায় রূপক। জিদনি হাত ছাড়িয়ে নিয়ে বলল, এগুলো কোনো ধরনের ভদ্রতা? এখানে মানুষ জানে না আমরা ভাই বোন নাকি অন্য কিছু। এমনিতেই ঝামেলায় আছি। আর উপর এসব আমার ভালো লাগছে না। রূপক ভ্রু কুঁচকে বলল, কোনো সব ভালো লাগছে না? তুমি আমার কথা শুনছ না বলে আমি তোমার হাত ধরেছি। আমরা ভাই বোন। তেই কি টিজি? আমি সেটাই বলছি, মানুষ জানে না যে আমরা ভাই বোন। আপনি এতগুলো মানুষের সামনে হাত ধরে টানাটানি করছেন। আচ্ছা, সরি। লেটস গো। আমার যেতে ইচ্ছা করছে না, আপনি যান। জিদনি, আমি তোমার মনে অবস্থা বুঝি, তোমার বাবা অসুস্থ। কিন্তু এভাবে না খেয়ে কতদিন থাকবা? খালা মনি আমায় বলছে তোমায় রেস্টুরেন্টে খাওয়াতে। জিদনি আর কথা না বাড়িয়ে রেস্টুরেন্টের ভেতর ঢুকল। আচ্ছা, বলো কি খাবে? আমার খেতে ইচ্ছা করছে না, আপনি খান। রূপক কথা না বাড়িয়ে বিরিয়ানির অর্ডার করল। জিদনির ফেভারিট বিরিয়ানি। জিদনি খাচ্ছে না, শুধু হাত দিয়ে নাড়ছে। জিদনি, খাচ্ছ না কেন? খাচ্ছি। আচ্ছা জিদনি, তুর্যকে দেখাতে পারবা? দেখতে কেমন? শুনেছি বিশাল বড় নেতা নাকি। তার ভয় এলাকা কাঁপে। তোমাদের বাসায় তো তেমন আশা পড়ে না, তাই চিনি না। দেখতে খুব সুন্দর। বাব্বাহ! প্রশংসা করছো না দেখি। প্রশংসার কি হলো? যে সুন্দর তাকে তো আমি কুৎসিত বলতে পারি না। সে সুন্দর নাকি তার প্রতি তোমার দৃষ্টি সুন্দর? এসব কথার উত্তর দিতে ইচ্ছা করছে না জিদনির। রূপক আবার বলল, আচ্ছা, তোমাদের ভিতর কোনো কিছু হয়নি? আই মিন ফিজিক্যাল রিলেশন? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো জিদনি। নাকমুখে ক্রোধের আগুন। ভয় পেয়ে গেল রূপক। আমাদের ভিতর কি হয়েছে না হয়েছে সেটা জেনে আপনার কি লাভ? এমন ফালতু প্রশ্ন করার সাহস হয় কি করে? সমস্যাটা কি আপনার? সেই কখন থেকে আজাইরা প্রশ্ন করে যাচ্ছেন। রূপক চাপা কণ্ঠে বলল, জিদনি, তুমি কিন্তু আমায় অপমান করছ। জিদনি পাশের টেবিলে তাকিয়ে দেখল তুর্য বসা।
রাগে তুর্যের নাক মুখ লাল হয়ে আছে। তুর্য তাহলে এতক্ষণ জিদনিকে ফলো করছিল। তুর্যকে অসুস্থ দেখাচ্ছে খুব। তুর্য হঠাৎ এসে রূপকের পাশে বসল। জিদনি চমকে গেল। তুর্য যদি এখন কোনো ঝামেলা করে। তুর্য রূপকের কাঁধে হাত রেখে বলল, আমি তুর্য। আমার চেহারা কেমন সেটা আমার দিকে তাকিয়ে দেখে নিন। রূপক চমকে গেল। বলল, খুব বড় নেতা না তুই? বেশি বাড়িস না। তোর সাহস হয় কি করে আমার সামনে আসার? তুর্য ফিক করে হেসে বলল, আমার সাহস আমার কাছে জানতে না চেয়ে আশেপাশের মানুষের কাছ থেকে জেনে নিন। নিজের সম্পর্কে নিজে বলতে গেলে খারাপ দেখায় না? আর আমি ভদ্র ভাষায় কথা বলছি। আপনিও ভদ্রতা বজায় রাখুন। আর হাজার হলেও আপনি আমার বউয়ের বড় ভাই। সম্মানটা আপনার প্রাপ্য। বলেই উচ্চস্বরে হেসে দিল তুর্য। জিদনি ভয়ে রীতিমতো ঘামতে শুরু করল। তুর্য কেও ভালো করে চিনে। তুর্য যদি এখন রূপককে কিছু বলে তাহলে বিষয়টা আরো দূরে গড়াবে। জিদনি রূপককে উদ্দেশ্য করে বলল, ভাইয়া চলুন এখান থেকে। তুর্য বলল, আমার বউ আবার ঝামেলা পছন্দ করে না। তাই আপনায় নিয়ে যেতে চাইছে। কিন্তু আমি ঝামেলা খুব পছন্দ করি, তাই আপনায় যেতে দিব না। রূপক বলল, তুই কি ভেবেছিস আমি চোরের মতো পালিয়ে যাব? না, না পালিয়ে যাবেন কেন? জানতে চেয়েছিলেন না আমাদের মাঝে কিছু হয়েছিল কিনা? আরে ভাই, এত কষ্ট করে বিয়ে করেছি কি পূজা করার জন্য? কত কিছুই তো হবে। আপনি বলদের মতো তা আবার জানতে চাচ্ছেন? কোন লেভেলের বলদ আপনি? জিদনি চেঁচিয়ে বলল। তুর্য আপনি চুপ করেন। যান এখান থেকে। এর পরিণাম কিন্তু ভালো হবে না। তুর্য বলল। উফ জিদনি, তুমি চুপ থাকো তো। তুর্য রূপককে উদ্দেশ্য করে বলল, আর যদি কখনো জিদনির সাথে দেখি আপনায় পা ভেঙে হাতে ধরিয়ে দিব। জিদনি আমার বউ। এতই যদি শখ থাকে বিয়ে করে বউ নিয়ে ঘোরাফেরা করেন। অন্যের বউ নিয়ে ভাব করেন কেন? জিদনি বলল, আমি আপনায় স্বামী হিসেবে মানি না। কয়েকদিনের মধ্যে ডিভোর্সও হয়ে যাবে। আমি যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরব, আপনার কি? রূপক এবার সায় পেয়ে বলল, যাকে বউ বউ করে বেড়াস। শুনলি তো বউয়ের কথা? এবার বুঝলি তুই কোনো লেবেলের বলদ? তুর্য রাগে কাঁপছে। রাগ চেপে বলল, এখন আমি আপনায় কিছু বলবো না। কারণ আপনার কিছু বলা মানে আমার শ্বশুরের সাথে ঝামেলা করা, যেটা আমি চাচ্ছি না। তবে ভবিষ্যতে যে কিছু বলবো না তা কিছু নেই। মেরে লাশ কচুরি পানার ভেতর ফেলে দিব। জিদনি তুর্যের কলার ধরে বলল, চাস কি তুই? আমায় মুক্তি দে। এত সাহস হয় কি করে তোর? জিদনি আমার সাহস সম্পর্কে নতুন করে আর কি জানবা বলো? তোমার ভাইকে বুঝাও। আর যদি কখনো তোমার সাথে ওকে দেখি ডাক্তার রেক্ট উপরে পাঠিয়ে দিব, কোনো প্রমাণ রাখব না। রূপক বলল, সেটা সময় বলে দিবে কে বাঁচবে কে মরবে। তুর্য হেসে বলল, জিদনি তোর ফ্যামিলি আমায় অপহরণের মামলার ভয় দেখায়। ভিকটিমকে ফিরে পাওয়ার পর মামলা। এই কি হবে আমার? 6 মাসের জেল? বলেই উচ্চস্বরে হেসে রেস্টুরেন্টে থেকে বেরিয়ে গেল তুর্য। জিদনির বাবাকে দেখতে হসপিটালে গেল রাহুল সাহেব, শম্পা বেগম আর তুর্য। হসপিটালে আসার প্ল্যানটা রাহুল সাহেবের। সে এখন আর ঝামেলা বাড়াতে চাচ্ছে না। মীমাংসার মাধ্যমে জিদনিকে নিতে চাচ্ছে।
রাহুল সাহেব এমন চিন্তা যদি আগে করত তাহলে হয়তো এত ঝামেলা হতো না। হসপিটালে আসতে নারাজ তুর্য। তুর্য জানে কত অপমানিত হতে হবে। নিজে একা অপমানিত হবে সে ভিন্ন কথা, সন্তানের সামনে বসে কেউ যদি বাবা মাকে অপমান করে তাহলে কারোই সহ্য হয় না। তবুও রাহুল সাহেবের কথায় বাধ্য হয়ে গেল তুর্য। রাহুল সাহেবকে দেখে চমকে গেল সবাই। এই লোকটার কি লাজলজ্জা নেই, নাকি আক্কেল জ্ঞান নেই? শম্পা বেগমকে এক প্রকার জোর করে নিয়ে আসছে রাহুল সাহেব। শম্পা বেগম এসব পাগলামির মানে খুঁজে পাচ্ছে না। সবাই চুপ মেরে রাহুল সাহেবের কাণ্ড কারখানা দেখছে। তুর্য রুমের বাইরে দাঁড়িয়ে আছে। রাহুল সাহেব গিয়ে জিদনির বাবার পাশে বসল। শম্পা বেগম জিদনির কাঁধে হাত রেখে বলল, কেমন আছো মা? শম্পা বেগমের উপর রাগ জিদনির কখনোই ছিল না। জিদনি জানে এসবে এই মানুষটার কোনো হাত নেই। সবাই আর চোখে তাকাচ্ছে জিদনির দিকে। এই তাকানোর মানে হল জিদনি যেন শম্পা বেগমকে কড়া কথায় শোনায়। কিছু কিছু নীরবতা যেন ঝড়ের পূর্বাভাস। রাহুল সাহেব বুঝতে পারছে না কেউ কিছু না বলে এভাবে তাকিয়ে আছে কেন। রাহুল সাহেব ভেবেছিল তাদের দেখার সাথে সাথে সবাই চিৎকার চেঁচামেচি করবে, অপমান করবে, তা না করে চুপ করে আছে। রাহুল সাহেব সব অপমান সহ্য করার প্রস্তুতি নিয়েই এসেছে। রাহুল সাহেব যে কোনোভাবে জিদনিকে উনার ঘরের বউ করে নিবেই। এখন আর জোর করে নেওয়া সম্ভব না, তাই এই পন্থা অবলম্বন করেছে। আপনারা এখানে কেন এসেছেন তামাশা দেখতে? মানুষের তো সামান্য লাজলজ্জা থাকে, আপনাদের কি তাও নেই? আর কি চান আপনারা? দয়া করে এবার নাটক বন্ধ করেন। ভালোয় ভালোয় বের হয়ে যান এখান থেকে। এই শ্বাসে কথাগুলো বলে লম্বা দম নিল জিদনি। রাহুল সাহেবের দিকে তাকিয়ে বলল, আমি আমার প্রেমিকের সাথে পালিয়ে গেছি তাই না? আপনি আমার বাবাকে যেখানে সেখানে অপমান করেছেন। এখনো আপনার নাটক শেষ হয়নি। নাটক করতে করতে হসপিটাল অবধি এসেছেন। মানুষ যখন বেশি বাড়ে তার পরিণাম কিন্তু ভালো হয় না। রুমে ভেতর এসে তুর্য বলল, জিদনি আস্তে কথা বলো। আমার আব্বা তোমার আব্বার কাছে ২৭ বার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। আমার জন্য কত নত হয়ে তোমাদের কাছে। তোমার আব্বা কি কম অপমান করেছে? এখন অপমানের চাপটার বাদ দেও। জিদনির আত্মীয়স্বজন এক একজন এক এক কথা বলে অপমান করছে রাহুল সাহেবকে। শুধু গায়ে হাত রাখা বাদ রেখেছে। সব অপমান হজম করে হাসি মুখে জবাব দিচ্ছে রাহুল সাহেব। জিদনির মা তুর্যের শার্টের কলার ধরে বলল, বেরিয়ে যা এখান থেকে, বেহায়ার দল। তুর্য কারো কথায় কান না দিয়ে জিদনির দিকে তাকাচ্ছে বারবার। জিদনির ভাব ভঙ্গিমা দেখছে। রূপক যথারীতি তুর্যের গায়ে হাত তুললে চাইলে জিদনির ফুফু বাধা দেয়। এখন এসবের সময় না, আরও অনেক সময় আছে। তুর্য কি এতটাই খারাপ? সবাই মিলে এভাবে অপমান করছে, গায়ে হাত তুলতে চাচ্ছে। জিদনির কি একটুও খারাপ লাগে না? জিদনি সবার সাথে সায় দিচ্ছে। জোর করে বিয়ে করুক আর যেভাবে বিয়ে করুক, ভালোবাসায় তো কমতি রাখেনি। তবে রূপকের অবস্থা তুর্য খারাপ করে ছাড়বে। তুর্য রাহুল সাহেবকে বলল, আব্বা এখন চলেন। জিদনি এখন আর কিছু বলছে না, চুপ করে আছে। এরকম ঝামেলার মুখোমুখি হতে চায়নি। জিদনি জানে তুর্য ওকে মন থেকে খুব বেশি ভালোবাসে, কিন্তু ভালোবাসার জন্য ভুল পথ বেছে নিয়েছে, অন্যায় করেছে। রাহুল সাহেব আর কোনো কথা না বলে বেরিয়ে গেল।
শম্পা বেগমের মুখ চুপসে গেছে। হসপিটালের বাইরে নেমে শম্পা বেগম বলল, বলছিলাম না এখানে আসার দরকার নেই। শুনলে না তো আমার কথা। রাহুল সাহেব বলল, আহা শম্পা, রিল্যাক্স। দরকার ছিল নাকি ছিল না সময় বলে দিবে। তোমায় বাবাও তো আমায় কম অপমান করেনি। তাই বলে কি আমি তোমায় ছেড়ে চলে গেছি? জিদনি স্বেচ্ছায় আমার বাড়ির বউ হয়ে আসবে, এটাই আমার টার্গেট। টার্গেট মিস করা আমি পছন্দ করি না। তার জন্য যতই অপমান সহ্য করতে হোক। আরে আমার মান পাহাড় সমান, সেখান থেকে এক মুঠো নিয়ে অপমান করলে কি হয় বলে? পাহাড়ের উচ্চতা বুঝো তুমি? এসব কথায় রাহুল সাহেবের কিছু এসে যায় না। মাথা ঠান্ডাক্তার রেখে গেমস খেলতে হয়। বাবা মায়ের এমন অপমান গায়ে লেগেছে তুর্যের। জিদনির বাবার সাথে যা হয়েছে তা একটা অ্যাক্সিডেন্ট। তার জন্য তো পুরোপুরি দায়ী আমরা না। সে যদি মেয়ে স্বেচ্ছায় দিত তাহলে এমন হতো না। ভাবতেই তুর্যের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আর রূপককে জানে মেরে ফেলার প্ল্যান করছে। জানে না মারলেও এমন অবস্থা করবে যেন সারা জীবন মনে থাকে। বিশেষ করে মায়ের জন্য বেশি কষ্ট লেগেছে তুর্যের। এই প্রথম কেউ শম্পা বেগমকে অপমান করল। সব কিছুর জন্য নিজেকে দোষী মনে হচ্ছে তুর্যের। আজ শুধু তুর্যের জন্য এত অপমান সহ্য করল। এর শেষটা তুর্য দেখে ছাড়বে। আর জিদনির খুব পাখা গজিয়েছে। মনের ক্ষোভে হাসছে তুর্য। তুর্যের এই হাসিটা খুব ভয়ঙ্কর। চলবে।